প্রিয় দর্শক, আমরা জানি আপনি নিয়মিত আমাদের খবর শুনে থাকেন। আজকের খবরটি বিশেষ এবং আমরা আপনার মূল্যবান মতামত চাই। আপনার যদি এই ধরনের খবর আরও শুনতে ভালো লাগে তবে কমেন্টে জানিয়ে দিন। আপনার মতামত আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের খবরটি কেমন হয়েছে তা জানিয়ে আমাদের আরও ভালো কন্টেন্ট তৈরিতে সাহায্য করুন। ধন্যবাদ। দিলীপ ঘোষকে তৃণমূল সভাপতির ছাগলের তৃতীয় সন্তান বলে আক্রমণ, রাজনীতিতে ঝড়ের আভাস। কসবা কাণ্ডে ৫০ লাখ টাকার বিনিময়ে বিহার গ্যাংকে সুপারি দিয়েছে গুলজার, চাঞ্চল্যকর তথ্য। ভাতার বিধায়কের সাথে সহসভাপতির সম্পর্ক নিয়ে গোপন তথ্য ফাঁস, কি ঘটেছে পেছনে? কাটোয়ায় ২০০ বছরের পুরনো কার্তিক পুজোতে চকলেট আর মুড়ির ঘটনা, মেলায় কি নতুন ঐতিহ্য? সমুদ্রগড় স্টেশনে অসুস্থ মহিলাকে উদ্ধার, আরপিএফের অমানবিক আচরণে ক্ষোভ তৃণমূল নেতার। বর্ধমানে অবৈধ চিকিৎসা ব্যবসা, নার্সিংহোমের অনুমোদন বাতিল হলেও চলছে অবাধভাবে। ভৈরব নদের উপর তৈরি হবে সেতু। মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে চেয়ে আচমকা কনভয়ের সামনে, নবান্ন চত্বর থেকেই আটক যুবক। প্রতিদিন সঠিক খবর শোনার জন্য সাবস্ক্রাইব করুন দুর্গাপুর সংবাদ চ্যানেলটিকে। আসছি বিস্তারিত খবরে। বিজেপির লিট্টি চোখার পাল্টা তৃণমূলের ফুচকা, সেখানে দিলীপ ঘোষকে ছাগলের তৃতীয় সন্তান বলে কটাক্ষ তৃণমূল জেলা সভাপতির। শুক্রবার সন্ধ্যায় অন্ডাল থানার উকরা সিনেমা হল মোড়ে শাখা সংগঠনের লিট্টি চোখা উৎসবে উপস্থিত হয়েছিলেন বিজেপির দিলীপ ঘোষ। চোখা চোখা ভাষা ব্যবহার করে তিনি আক্রমণ করেছিলেন রাজ্য সরকার তথা তৃণমূল নেতৃত্বকে। তৃণমূল চোর লুটেরা দল বলে কটাক্ষ করার পাশাপাশি শাসক দল হিন্দু বিরোধী বলেও পরোক্ষভাবে আক্রমণ শানিয়েছিলেন দিলীপ ঘোষ। বলেছিলেন এই রাজ্যে হিন্দুদের রক্ষা করতে প্রয়োজন বিজেপি সরকার। দিলীপ বাবুদের লিট্টি চোখা উৎসবের পাল্টা শনিবার সন্ধ্যায় একই জায়গায় উখরা অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত হয় ফুচকা উৎসব। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন দলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী, ব্লক সভাপতি কালবরণ মণ্ডল সহ অন্যান্যরা। এদিনের সভা থেকে দিলীপ ঘোষের মন্তব্যের জবাব দেন তৃণমূলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। বলেন, দিলীপবাবু বর্ধমান দুর্গাপুর লোকসভায় লড়তে এসে বড় বড় কথা বলেছিলেন। তৃণমূল নেতাদের ধমক দিয়ে বলেছিলেন এবার থেকে তারাই নাকি এই এলাকা নিয়ন্ত্রণ করবেন। কিন্তু দুর্গাপুরের মানুষ দিলীপবাবুকে হারিয়ে ঘাড় ধাক্কা দিয়ে মেদিনীপুর ফেরত পাঠিয়ে দিয়েছেন, কিন্তু সেখানেও ঠাঁই হয়নি তাঁর। এখন বিজেপি দলে দুজন নেতা, শুভেন্দু আর সুকান্ত। দিলীপবাবু হচ্ছেন ছাগলের তৃতীয় সন্তানের মতো। তিনি কখনো গরুর দুধে সোনা খোঁজেন, আবার কখনো সোনা খুঁজে পান গোবরে। দুই যুযুধান শিবিরের কটাক্ষ ও পাল্টা কটাক্ষে সরগরম রাজনীতি। তবে নেতাদের কুকথা নিয়ে সরব এলাকার বাসিন্দারা। কসবা কাণ্ডে চাঞ্চল্যকর মোড়, ৫০ লক্ষ টাকার বিনিময়ে বিহার গ্যাংকে সুপারি দিয়েছিল গুলজার। পুলিশি জেরায় তদন্তকারীদের এমনটাই জানিয়েছে অভিযুক্ত। তবে পুরো টাকার লেনদেন হয়নি বলেও দাবি করেছে গুলজার। প্রসঙ্গত, গত শুক্রবার নিজের বাড়ির সামনে আক্রান্ত হন তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ। তার উপর গুলি চালানোর চেষ্টা করে একদল দুষ্কৃতী। সেই ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার মধ্যেই অন্যতম হল এই গুলজার, যে কিনা কাউন্সিলরের উপর হামলার ঘটনার মাস্টারমাইন্ড, তেমনটাই বলছে পুলিশ। পুলিশের দাবি, জেরায় সহযোগিতা করছে না অভিযুক্ত। নিজের পরিচয় নিয়েও বিভিন্ন সময় বিভিন্ন কথা বলেছে সে। সেই কারণে এই ঘটনার বিহার বাদে আরও কারোর যোগ রয়েছে কিনা তা জানতে তদন্তে অন্য রাজ্যেও গিয়েছে কলকাতা পুলিশের একটি দল। পুলিশ সূত্রে খবর, বিহারের এই পাপ্পু গ্যাংকেও সুপারি দেওয়া হয়েছিল। সেই গ্যাংয়ের ৪ জন কলকাতায় আসে। একজন মাসখানেক আগেই এ শহরে এসে থাকতে শুরু করে। এরপর বৃহস্পতিবার আরও ৩ জন আসে। বিহার থেকে আসা ৪ জনের মধ্যে ৩ জনই ছিল শার্প শুটার। তার মধ্যে পুলিশের জালে ধৃত যুবরাজ কুমার এই দলের নতুন সদস্য। ৩ জন শার্প শুটার থাকলেও কেন যুবরাজকে ব্যবহার করা হয়েছিল তা নিয়ে ধন্দে পুলিশ। আরও জানা যাচ্ছে ৩ জন শুটারের বিরুদ্ধে ৩০টির বেশি মামলা আছে বিহার ও ভিন রাজ্যে, যার মধ্যে খুন, ডাকাতি, অস্ত্র আইনের মতো মামলাও রয়েছে। এই পাপ্পু গ্যাংয়ের পাপ্পু চৌধুরী একাধিক রাজ্যে মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল। ফলত কবে গুলজার এই গ্যাংয়ের সঙ্গে যোগাযোগ করেছিল তা তদন্ত করে দেখছে পুলিশ। পূর্বস্থলে ১ ব্লকের সমুদ্রগড় স্টেশনের পাশে পড়ে থাকা গুরুতর অসুস্থ এক মহিলাকে উদ্ধার করে হাসপাতালে পাঠালেন নসরতপুর তৃণমূল উপপ্রধান মুবিন হোসেন মণ্ডল।
তাকে সাহায্য করেন জিআরপির এক কর্মী। রবিবারের এই ঘটনায় তৃণমূলের উপপ্রধান জিআরপির যেমন প্রশংসা করেছেন, তেমনি কয়েকজন আরপিএফ কর্মীর অমানবিক আচরণের ঘটনায় ক্ষোভ উগরে দিয়েছেন। পরে জানা গিয়েছে ওই মহিলার নাম সীমা রাজবংশী, বাড়ি পূর্বস্থলী থানা এলাকায়। সীমা রাজবংশী নামের এক মহিলা অসুস্থ হয়ে সমুদ্রগড় স্টেশনে ১ নম্বর প্ল্যাটফর্মের পাশে পড়েছিলেন। রেলকর্মী ও যাত্রীদের নজরে এলেও কেউ ফিরেও তাকাননি। এরপরেই নসরতপুর পঞ্চায়েতের উপপ্রধান মুবিন হোসেন মণ্ডলের নজরে পড়েন ওই অসুস্থ যাত্রী। তিনি স্টেশন ম্যানেজারের সঙ্গে কথা বলেন। কালনা জিআরপির সঙ্গে যোগাযোগ করে তাঁকে কালনা হাসপাতালে ভর্তি করেন। যদিও এর মধ্যে আরপিএফ কর্মীদের অমানবিক আচরণে তিনি ক্ষুব্ধ। উপপ্রধান মুবিন হোসেন মণ্ডল জানান, এক মহিলা অসুস্থ হয়ে রেল স্টেশন চত্বরে পড়েছিলেন। সেই সময় ৩ জন আরপিএফ কর্মীকে এই বিষয়ে জানালে তারা বলেন এটা ওদের প্রোটোকলের মধ্যে নাকি পড়ে না, এখতিয়ার বহির্ভূত বিষয়। স্টেশনে ট্রেনে উঠতে গিয়ে কোনো যাত্রী পড়ে গেলে সেই বিষয়টি তারা দেখবেন। এই অমানবিক আচরণ দেখে আমাদের খুবই খারাপ লাগে। আরপিএফ এর সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো সদুত্তর মেলেনি। অনুমোদন বাতিল হওয়ার পরেও চালু রয়েছে নার্সিংহোম। যথারীতি রোগী ভর্তি করছে নার্সিংহোম কর্তৃপক্ষ। বর্ধমান শহরের বুকে এরকম একটি নার্সিংহোম চলছে বলে জেলা স্বাস্থ্য দপ্তরের কাছে অভিযোগ জানানো হয়েছে। জানা গিয়েছে, বর্ধমান শহরের পুলিশ লাইন এলাকায় প্রায় ৮ বছর আগে একটি ক্লাবের সঙ্গে যৌথ উদ্যোগে মাদার অ্যান্ড চাইল্ড কেয়ার সেন্টার নামে একটি নার্সিংহোম চালু করা হয়। ক্লাবের নিজস্ব ভবনের একটি অংশে এই নার্সিংহোম রয়েছে। সাধারণ ওয়ার্ড ছাড়াও এই নার্সিংহোমে আইসিসিইউ ওয়ার্ড রয়েছে। গত ২৫শে সেপ্টেম্বর জেলা স্বাস্থ্য দপ্তর থেকে এই নার্সিংহোমটির অনুমোদন বাতিল করা হয়। বর্তমানে নার্সিংহোমটি পরিচালনা করেন পবিত্র কুমার দে। ক্লাবের সম্পাদক শুভেন্দু মণ্ডল জানান, ক্লাবের পক্ষ থেকে অনুমোদন বাতিল হওয়ার পরে ক্লাবের ভবন ছেড়ে দেওয়ার জন্য পবিত্রবাবুকে জানানো হয়। তারপরেও ভবনটি ব্যবহার করছেন তিনি। শুধু তাই নয়, নার্সিংহোমে রীতিমতো রোগী ভর্তি করে চলছেন। অনুমোদন ছাড়া এই নার্সিংহোমে কিভাবে রোগী ভর্তি করা হতে পারে? এছাড়া ক্লাবের ভবন ব্যবহার করে এই অবৈধ কাজ চালানো হচ্ছে। এর ফলে ক্লাবের সুনাম নষ্ট হবে। জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েক বছর ধরে প্রয়োজনীয় নথি জমা না দেওয়ায় স্বাস্থ্য দপ্তর থেকে এই নার্সিংহোমের অনুমোদন বাতিল করা হয়। লিখিত নোটিশ ক্লাব ও নার্সিংহোম কর্তৃপক্ষকে স্বাস্থ্য দপ্তর থেকে এই বিষয়ে জানিয়ে দেওয়া হয়। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক জয়রাম হেমব্রম জানান, স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে নোটিশ জারি করে নার্সিংহোমটি বন্ধের জন্য বলা হয়। তারপরেও সেটি চালু থাকলে তা আইন বিরুদ্ধ। এই বিষয়ে স্বাস্থ্য দপ্তর থেকে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে। যদিও নার্সিংহোমটি পরিচালনার দায়িত্বে থাকা পবিত্র কুমার দে জানান, নার্সিংহোমের সুনাম নষ্ট করার জন্য এই ধরনের অভিযোগ করা হচ্ছে। সঠিক পদ্ধতি মেনে নার্সিংহোম কর্তৃপক্ষকে অনুমোদন বাতিলের বিষয়ে জানানো হয়নি। এই বিষয়ে হাইকোর্টে মামলা রুজু করা হয়েছে। আগামী দিনে আদালত এই বিষয়ে সিদ্ধান্ত নেবে। ভৈরব নদের উপর সেতু তৈরি হবে, খরচ হবে ১৫ কোটি টাকা। এই সেতুর দাবি দীর্ঘদিনের। উপকৃত হবেন ডোমকল ও লালবাগ মহকুমা এলাকার মানুষ। মুর্শিদাবাদের ইসলামপুরের গোপীনাথপুর ও রানিনতলার হরিরামপুর সীমান্তে ভৈরব নদের ঘটনা। সেই দাবি মেনে সম্প্রতি কলকাতা থেকে পূর্ব দফতরের বাস্তুকাররা এসে এলাকা পরিদর্শন করেছেন। যে ঘটনায় এলাকার মানুষের মধ্যে একটা বিশ্বাস জন্মেছে, এবার সেতুর কাজ হবেই। রানীনগরের বিধায়ক সৌমিক হোসেন বলেন, গোপীনাথপুর হরিরামপুর ঘাটের প্রস্তাবিত সেতু আমার স্বপ্ন। তিনিও এই সেতুর বিষয়ে আশাবাদী। ওই প্রতিনিধি দলের সদস্যরা হরিরামপুর ও গোপীনাথপুর এলাকা পরিদর্শন করেছেন। সেই সেতু নির্মাণের নকশা পর্যন্ত সম্পূর্ণ হয়েছে। সম্ভাব্য খরচ ধরা হয়েছে ১৫ কোটি টাকার বেশি। মুর্শিদাবাদ জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ শামসুজ্জোহা বিশ্বাস জানান, স্থানীয় বিধায়ক সৌমিক হোসেন হরিরামপুর গোপীনাথপুর ঘাটে ভৈরব নদের ওপর সেতু নির্মাণের জন্য রাজ্য সরকারের কাছে প্রস্তাব পাঠিয়েছেন। তার জন্যই কলকাতা থেকে পূর্ত দফতরের বাস্তুকাররা এসেছিলেন এলাকা দেখতে। বিধায়ক সৌমিক হোসেন অবশ্য জানান, হরিরামপুর গোপীনাথপুর ঘাটে ভৈরব নদের ওপর সেতুর দাবি দীর্ঘদিনের। সেটা পূরণ হওয়ার পথে জানতে পেরে আমরাও ভালো লাগছে। স্থানীয়রা জানান, ওই সেতু নির্মাণ হলে শুধু ডোমকল লালবাগ মহকুমা নয়, জেলার অন্যান্য অঞ্চল বিশেষ করে বহরমপুর শহর ও উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগের দরজা খুলে যাবে। প্রায় ৩ সপ্তাহ আগে পূর্ব বর্ধমান জেলার ভাতারে ব্লক তৃণমূলের বিজয়া সম্মেলনের অনুষ্ঠানে দলীয় কোন্দলে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। তারপর থেকেই ভাতার ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি অশোক হাজরার সঙ্গে বিধায়ক মানগোবিন্দ অধিকারীর সংঘাত চলছে বলে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছিল।
তারপর থেকে দলীয় কর্মসূচিতে মানগোবিন্দ অধিকারী এবং অশোক হাজরাকে একসাথে এক মঞ্চে দেখাও যায়নি। দুজনের মধ্যে দূরত্ব বেড়েছিল বলেই স্থানীয় রাজনৈতিক মহলে খবর ছিল, কিন্তু সেই চর্চায় জল ঢাললেন বিধায়ক মানগোবিন্দ অধিকারী। রবিবার দলীয় কর্মী সভায় বক্তব্য রাখার সময় বিধায়ক মানগোবিন্দ অধিকারী সহ সভাপতি অশোক হাজরার প্রসঙ্গ তুলে দাবি করলেন, অশোক আমার আত্মীয়ের আত্মীয়। স্বামী স্ত্রীর মধ্যে যেমন ঝগড়া হয় ওর সঙ্গে আমার তেমন ঝগড়া, এটা নিয়ে অন্য কারোর লাফানো উচিত নয়। উল্লেখ্য, গত 22শে অক্টোবর ভাতার ব্লক তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মেলনের অনুষ্ঠান হয়েছিল ভাতার হাউজিং মাঠে। ওদিন ওই বিজয়া সম্মেলনের অনুষ্ঠান শুরুর আগেই দলের কর্মীদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। দেখা যায় ভাতার ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি অশোক হাজরার বেশ কিছু অনুগামী ক্ষোভ বিক্ষোভ দেখাতে থাকেন ব্লক নেতৃত্বকে ঘিরে। যদিও সেদিন ঝামেলা বেশি দূর এগোয়নি, কিন্তু ওই ঘটনার পর থেকেই ভাতারের শাসক দলের অন্দরে চলছিল চাপানউতর চর্চা। চলছিল দুজনের মধ্যে দূরত্ব বেড়েছে। এদিন তৃণমূল কংগ্রেসের আমারণ এক অঞ্চলের কর্মী সভা হয় রাধানগর গ্রামে। সভায় ছিলেন বিধায়ক মানগোবিন্দ অধিকারী, ভাতার ব্লক তৃণমূল সভাপতি বাসুদেব যশ, সহ সভাপতি শুভ্রাংশু বুট, ব্লক যুব তৃণমূল সভাপতি অমিত হুই, পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ শফিকুল আলম সহ অঞ্চল নেতৃত্ব। যদিও অশোক হাজরাকে এই কর্মী সভায় দেখা যায়নি, তার অনুপস্থিতিতেই বিধায়ক ওই প্রসঙ্গ তুলে বলেন, অশোক হাজরার সঙ্গে আমার কিসের ঝগড়া, এটা স্বামী স্ত্রীর ঝগড়া। যারা এটা নিয়ে লাফাচ্ছে তারা ভুল করছেন। অনেকে বলছে আমি নাকি অশোক হাজরার টাকায় এমএলএ হয়েছি, তাতে ক্ষতি কি আছে? সে আমার আত্মীয়, তাই সে আমায় টাকা দিয়েছে। আমাদের এটা পারিবারিক বিষয়, কিন্তু যারা এটা নিয়ে বাড়াবাড়ি করছে তাদের কি হবে? মানগোবিন্দ অধিকারী আরও বলেন, যারা ওনার সঙ্গে লাফিয়ে বেড়াচ্ছেন তারা ভুল করছেন। উল্লেখ্য, ভাতারের এরুয়ার গ্রামের বাসিন্দা মানগোবিন্দ অধিকারী। ওই গ্রামেই তাঁর শ্বশুরবাড়িও। মানগোবিন্দর কথায় মহারাজ বুট আমার শ্যালক, আর মহারাজ বুটের শ্যালক হচ্ছে অশোক হাজরা। তাহলে অশোক আমার আত্মীয়ের আত্মীয়। যদি বিধায়কের এই মন্তব্য নিয়ে অশোক হাজরা কোনো মন্তব্য করতে রাজি হননি, তবে তিনি বলেন, আমি এলাকার মানুষের পাশে আছি, সাথে আছি। আমি রাজনীতি করতে এসেছি মানুষের হয়ে কিছু করার জন্য। প্রিয় দর্শক, যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহ করে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন। আপনার সমর্থন আমাদের অনেক প্রেরণা দেয়। ফিরে আসছি পরবর্তী খবরে। মুখ্যমন্ত্রীর কনভয়ের কাছে যাওয়ার চেষ্টায় আটক এক। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী এদিন যখন নবান্ন থেকে বেরিয়ে বাড়ির দিকে যাচ্ছিলেন, সেই সময় হাওড়ার ডোমজুরের এক যুবক তার কনভয়ের কাছে আসার চেষ্টা করেন। চিকিৎসার জন্য খরচ চাইছিলেন তিনি। সেই সময় শিবপুর থানার পুলিশ তাকে আটক করেছে। সোমবার নবান্নে বৈঠক ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বেরোনোর সময় আচমকাই তার কনভয়ের সামনে হাজির হন এই ব্যক্তি। নিরাপত্তা রক্ষীরা তাঁকে সরানোর চেষ্টা করেন। কেন এই ঘটনা ঘটল তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। পুলিশে জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি জানিয়েছেন তার নাম শেখ সমীরুল, বয়স ৩৫ বছর, হাওড়ার বাঁকড়া এলাকার বাসিন্দা। কেন আচমকা মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হওয়ার চেষ্টা করলেন ওই ব্যক্তি? শুধুই কি সাহায্য চাই তা এখনও স্পষ্ট নয়। এর পিছনে দলের গভীর ষড়যন্ত্র রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। সন্তান কামনার পর মানত পূর্ণ হলে ছড়ানো হয় চকোলেট ও মুড়ির নাড়। কাটোয়া শহরের 2 শতাব্দী প্রাচীন সাতভাই কার্তিক পুজো মণ্ডপের সামনে এই প্রথা পালন করা হয়। প্রতি বছর পুজোর পরের দিন সকালে এই রেওয়াজ পালন করা হয়। এদিন রবিবার সকালে কাটোয়ার তাঁতিপাড়ায় সাতভাই ক্লাবের পুজো মণ্ডপের সামনে দেখা গেল চকোলেট ও মুড়ির নাড় কুড়াতে পুণ্যার্থীদের হুড়োহুড়ি পড়ে গেছে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকালের সময় কাটোয়া শহরের ভাগীরথী নদীর ফেরিঘাটের পাশে চূড়ানীপাড়ার পতিতাপল্লীতে প্রথম ধুমধাম করে কার্তিক পুজো শুরু হয়েছিল বলে জানা যায়। আর তখনকার বণিক সম্প্রদায়ের বাবুরা বারবণিতাদের পুজোর যাবতীয় খরচ দিতেন। সেই সময় কাটোয়ার তাঁতিপাড়ায় ছিল তাঁতিদেরই। তারা তাঁত বোনার পাশাপাশি কাপড়ের ব্যবসা করতেন। জানা গিয়েছে সেই সময় কাটোয়া শহরের সাধারণ মানুষ খুব একটা যেতেন না পতিতাপল্লীর পুজোয়। জানা গিয়েছে প্রায় 250 বছর আগে তাঁতিপাড়ার 7 জন ব্যবসায়ী মিলে প্রথম তাদের পাড়ায় কার্তিক পুজোর উদ্যোগ নিয়েছিলেন। 7 ব্যবসায়ী মিলে একসাথে 7টি কার্তিক মূর্তি এক আসনে রেখে পুজো শুরু করেন। রাজবেশে সাজানো হয় 7 কার্তিক মূর্তিকে। এলাকাবাসী আজও বিশ্বাস করেন 7 ভাই কার্তিকের কাছে সন্তান কামনা করলে মনস্কামনা পূর্ণ হয়। আর মানত পূর্ণ হলে মূল পুজোর পরের দিন সকালে চকোলেট ও মুড়ির নাড় দিয়ে পুজো দেওয়া হয়।
তারপর সেই প্রসাদ হরির লুটের মতন ছাদে উঠে ছড়িয়ে দেওয়া হয় পুণ্যার্থীদের মধ্যে। এদিন রবিবার সকালে দেখা গেল 7 ভাই কার্তিকের মণ্ডপের সামনে চকোলেট নাড়ু কুড়োতে আবার বৃদ্ধ বনিতাদের। তারা ভিড় করেছেন। এদিকে কার্তিক পুজো ঘিরে শহর জুড়ে রাস্তার ধারে ধারে বসেছে মেলা। বিভিন্ন জেলা থেকে বিক্রেতারা এসে দোকানপাট সাজিয়ে বসেছেন। অধিকাংশই হস্তশিল্পের সামগ্রীর দোকান। কাটোয়া শহরের কাছারি রোড, পুরসভা মোড়, ডাকবাংলো রোড, লেনিন সরণি ইত্যাদি গুরুত্বপূর্ণ রাস্তাগুলির ধারে ধারে জমজমাট মেলা বসেছে। নদিয়া জেলা থেকে নীলোৎপল পাল হাতে তৈরি ঘর সাজানোর জিনিস বিক্রি করছেন। মাধব পাল পোড়া মাটির সামগ্রী বিক্রি করছেন। তারা জানিয়েছেন এবছর বিক্রি ভালোই হচ্ছে। মুর্শিদাবাদ জেলার গৃহবধূ কোহিনুর বেগম পাটের তৈরি সামগ্রী বিক্রি করছেন। কোচবিহার জেলা থেকে এসে শীতলপাটি, বেতের ব্যাগ ইত্যাদি বিক্রি করছেন রাজু দেবনাথ। তিনি জানিয়েছেন এবছর কাটোয়ায় কার্তিক পুজোর বেচা কেনা ভালো হচ্ছে। প্রতি বছরই কার্তিক পুজোর সময় কাটোয়া শহরে মেলা বসে। পুজোর আগের দিন থেকেই শুরু হয়, 3 দিন থাকে। তবে গত বছর মেলায় সেভাবে ব্যবসায়ীরা লাভের মুখ দেখতে পাননি। এবছর তাদের মুখে হাসি ফুটেছে। প্রিয় দর্শক, প্রতিদিন নিয়মিত সংবাদ শোনার জন্য চোখ রাখুন দুর্গাপুর সংবাদ চ্যানেলে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।